নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। শনিবার থেকেই পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার শুনানি শুরু হলো। শুনানি চলছে কলকাতার বিভিন্ন সরকারি দপ্তর, কলেজ এবং বিডিও অফিস সহ ব্লক স্তরের সরকারি দপ্তরগুলিতে। রাজ্য জুড়ে চলছে এসআইআর এর দ্বিতীয় পর্বের কাজ। এমন আবহে জেলা সফরে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে হিন্দু যুবককে পিটিয়ে খুনের প্রতিবাদ। শিলিগুড়িতে বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করল হোটেল মালিকরা। বড়দিন ও বর্ষবরণ উদযাপনে দীঘায় ভিড় পর্যটকদের। নিরাপত্তায় নতুন পরিষেবা চালু করল কাঁথি পুলিশ। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই জানানো যাবে এবার অভিযোগ। রাজ্যে ভোটারদের শুনানি প্রক্রিয়া শুরু করেছে কমিশন। হিয়ারিংয়ে এসে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। 27 ডিসেম্বর অর্থাৎ শনিবার থেকে পশ্চিমবঙ্গে ভোটারদের শুনানি প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। সেই প্রস্তুতি এখন জোর কদমে চলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। প্রথম দফায় ডাকা হয়েছে সেই সমস্ত ভোটারদেরই যাদের নাম 2002 সালের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং করা যায়নি। রাজ্যে এমন ভোটারের সংখ্যা প্রায় 32 লক্ষ। সেই হিয়ারিংয়ে এসে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা। হিঙ্গলগঞ্জের নারকেলতলা কৃষি মান্ডিতে এসআইআর এর হিয়ারিংয়ের আয়োজন করা হয়। সেই হিয়ারিংয়ে এসে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। তাকে দ্রুত হিঙ্গলগঞ্জ থানার পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই মহিলা স্যান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। উল্লেখ্য, এসআইআর শুনানির জন্য গোটা রাজ্যে তৈরি করা হয়েছে প্রায় 3234টি কেন্দ্র। প্রত্যেকটি বিধানসভা এলাকায় থাকছে গড়ে 11টি করে শুনানি কেন্দ্র। মঙ্গলবার সকাল 10টা থেকেই শুরু হচ্ছে এই প্রক্রিয়া। শুনানি কেন্দ্রে উপস্থিত থাকছেন সংশ্লিষ্ট ইআরও, এআরও এবং কমিশন নিযুক্ত একজন করে মাইক্রো রোল অবজারভার। হাই নিউজ নেটওয়ার্ক। খসড়া তালিকাতেই নাম নেই। শুনানিতে ডাকা হলো বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দুই পুত্রকে। ডাকা হলো তৃণমূল সাংসদের মা ও বোনকেও। খসড়া তালিকাতেই নাম নেই। এসআইআর প্রক্রিয়ায় শুনানিতে ডাকা হলো বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দুই পুত্রকে। এমনকি শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে তৃণমূল সাংসদের মা ও বোনকে। এই নিয়ে সরব হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। এসআইআর প্রক্রিয়া আদৌ ঠিকভাবে হচ্ছে কিনা সেই নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। এসআইআর প্রক্রিয়া তাড়াহুড়ো করে করা হচ্ছে বলে প্রথম থেকেই সরব তৃণমূল। 2 বছরের কাজ কেন 2 মাসে করা হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর থেকে নানা অসঙ্গতি সামনে আসছে। আবার খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগের মা, ভাই ও ভাইয়ের স্ত্রীকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। এবার শুনানির জন্য ডেকে পাঠানো হলো কাকলি ঘোষ দস্তিদারের দুই পুত্র, মা ও বোনকে। 2009 সাল থেকে লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। একজন সাংসদের পরিবারের সদস্যদের যদি ডেকে পাঠানো হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা সেই প্রশ্নই তুলেছেন বারাসতের সাংসদ। সাংসদের কথায় জবরদস্তি নাম বাদ দিয়ে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। একজন সাংসদের পরিবারের সদস্যদের নাম খসড়া তালিকা থেকে কিভাবে বাদ পড়ল তা নিয়ে কমিশনের তরফে কিছুই বলা হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর দ্বিতীয় পর্বের কাজ। এমন আবহে এবার রাজ্য জুড়ে জেলা সফরে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে চলছে ভোটের তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর দ্বিতীয় পর্বের কাজ। এমন আবহে এবার রাজ্য জুড়ে জেলা সফরে নামতে চলেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে রাজ্যের উন্নয়ন পাঁচালীকে সামনে রেখে দলের নেতা কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকের পর
28শে ডিসেম্বর এসআইআর কেন্দ্রিক পৃথক বৈঠক করবেন অভিষেক। সেই সুর ধরে আগামী বছর জানুয়ারির শুরু থেকেই জেলাভিত্তিক প্রচার অভিযানে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলীয় সূত্রের খবর, টানা 1 মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মসূচি রয়েছে অভিষেকের। নির্দিষ্ট সময়সূচি রয়েছে 2রা জানুয়ারি বারুইপুর, 23টা জানুয়ারি জলপাইগুড়ি, 4ঠা জানুয়ারি বীরভূম, 5ই জানুয়ারি বিষ্ণুপুর, 7ই জানুয়ারি ইটাহার, 8ই জানুয়ারি মালদা, 13ই জানুয়ারি কোচবিহার এবং 15ই জানুয়ারি কাঁথি। সম্প্রতি নেতাজি ইন্ডোরে বুথ লেভেল এজেন্টদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, এসআইআর প্রক্রিয়ায় নজরদারি হতে হবে কড়া, মানুষের পাশে থাকতে হবে নির্লসভাবে। সেই মঞ্চ থেকে ইঙ্গিত ছিল অভিষেকের ভার্চুয়ালি বৈঠকের। এবার সংগঠনের ভবিষ্যৎ রণকৌশলে তাকে সামনে রেখেই শুরু হচ্ছে জেলার পর জেলা ঘুরে প্রচারের অভিযান। দলীয় নেতাদের দাবি, অভিষেকের কর্মসূচিতে গুরুত্ব পাবে 2টি দিশা। প্রথমত, সরকারের কাজের রিপোর্ট কার্ড। তৃণমূলের ভাষায়, কেন্দ্রের অর্থ বঞ্চনা সত্ত্বেও রাজ্যের তহবিলেই চালু থাকছে কল্যাণমূলক কর্মসূচি। গলি থেকে গ্রাম, মহল্লা থেকে শহর, প্রত্যেক এলাকাতেই পৌঁছে দেওয়া হচ্ছে উন্নয়ন প্রকল্পের খতিয়ান। দলের বক্তব্য, বাঙালির প্রাপ্য আটকে রেখেছে দিল্লি, কিন্তু থেমে থাকেনি বাংলা। দ্বিতীয়ত, শুরু হচ্ছে সরাসরি ভোট প্রস্তুতি। স্পষ্ট বার্তা, আর সময় নেই, সামনে 3-4 মাস পরেই অগ্নি পরীক্ষা। অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে সংগঠনকে নামতে হবে মাঠে। নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, এবার পিকনিক হবে না, পিকনিক একেবারে 2026-এর জয়ের পরেই হবে। অর্থাৎ এখন লক্ষ্য একটাই, 26-এর ভোট। দলের এক নেতার কথায়, বাংলাকে জমিদারদের হাতে পড়তে দেওয়া যাবে না। এটা সংগঠন বাঁচানোর লড়াই, মানুষের পাশে থাকার লড়াই। ভার্চুয়াল বৈঠক ও জেলায় জেলায় প্রচার থেকে এই ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কি বার্তা দেন, সেদিকে নজর থাকবে রাজ্যবাসীর। হাই নিউজ নেটওয়ার্ক। 26 বিধানসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। নতুন বছরে গতিতে জনসংযোগ বাড়াতে মাঠে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। এসআইআর ঘিরে রাজনৈতিক আবহের মাঝেই প্রচার কাজ কতটা সুষ্ঠুভাবে এগোচ্ছে তার উপর কড়া নজরদারির নির্দেশ দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26 বিধানসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। নতুন বছরে প্রথম দিন থেকেই আরও তীব্র গতিতে জনসংযোগ বাড়াতে মাঠে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। এসআইআর ঘিরে চলতি রাজনৈতিক আবহে সংগঠনের প্রচার কাজ কতটা সুষ্ঠুভাবে এগোচ্ছে তার উপরে কড়া নজরদারির নির্দেশ দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভার্চুয়াল বৈঠক থেকে অভিষেক জানান, প্রতি বিধানসভা এলাকায় থাকছে 3টি বিশেষ তদারকি টিম। বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, পুরসভার চেয়ারম্যান সহ ব্লকের গুরুত্বপূর্ণ নেতারা থাকবেন প্রতিটি দলে। প্রতিটি টিমে থাকবেন 5 থেকে 10 জন সদস্য। উদ্দেশ্য একটাই, প্রচারে কোনো খামতি না থাকে। নেতা কর্মীদের আচরণ নিয়ে বার্তা দেন অভিষেক। তার স্পষ্ট বক্তব্য, মানুষের সঙ্গে কথা বলার সময় কোনো ঔদ্ধত্য নয়, ব্যবহারই মানুষের পরিচয়। আপনাদের আচরণ যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ও পরিশ্রমকে দেখাতে পারে। অভিষেক আরও জানান, 1 জানুয়ারি থেকে শুরু হবে উন্নয়নের পাঁচালী নিয়ে বাড়ি বাড়ি প্রচার। প্রায় 1800 জন প্রভাবশালী নাগরিক বা ইনফ্লুয়েন্সারকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে 200 জনের কাছে যাবেন মন্ত্রী ও সাংসদরা, বাকিদের কাছে পৌঁছাবেন বিধায়ক ও জেলা নেতৃত্বরা। রাজ্য জুড়ে গঠিত হয়েছে 38টি টিম। 1 মাসের মধ্যে শেষ করার লক্ষ্যে রয়েছে এই প্রচার। কিটে থাকবে উন্নয়নের পাঁচালী, 15 বছরের রিপোর্ট কার্ড, উত্তরীয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরিত চিঠি। ভোটের আগে 2 দিকেই কাজ চলবে, এমনটাই জানিয়েছেন অভিষেক। তিনি আরও বলেন, 1.5 থেকে 2 মাসে একদিকে এসআইআর এর কাজ, অন্যদিকে জেলা ভিত্তিক কোঅর্ডিনেটররা নজর রাখবেন এই জনসংযোগ কর্মসূচির ওপরে। আমি নিজে 2রা জানুয়ারি থেকে কর্মসূচি শুরু করছি। রাজনৈতিক বিভাজনের কথা ভুলে গিয়ে মানুষের কাছে পৌঁছানোর আহ্বান জানান তিনি। বলেন, কেন্দ্রের কাছে আমাদের 2 লক্ষ কোটি টাকা পাওনা আছে। সেই টাকা না পেয়েও লক্ষ্মীর ভাণ্ডার, আবাস যোজনা, রাস্তা প্রকল্প সবই করে গেছি। অগ্রগতি রথকে বিজেপি আটকাতে পারেনি। দিল্লির বিজেপি নেতৃত্বের কাছে নয়, বাংলার মানুষের কাছেই জবাবদিহি, সাফ জানিয়ে দিলেন অভিষেকের সংযোজন। 2021-এর রাজনৈতিকভাবে ব্যর্থ হওয়ার পরেও
100 দিনের কাজের টাকা বন্ধ আদালতে বলার পরেও তা দেওয়া হয়নি। এই কথাই সবাইকে বলতে হবে। ভিন্ন রাজ্যে বাঙালিদের ওপরে হামলার ঘটনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বলেন, বাংলা ভাষা ও পরিচয়কে যারা অসম্মান করেন তাদের বিরুদ্ধে মেরুদণ্ড সোজা রাখতে হবে, লড়তে হবে। এসআইআর শুনানির প্রসঙ্গে সতর্ক জারি করেছেন তিনি বলেন, কারোর নাম বাদ গেলে সরাসরি শুনানি নিয়ে যাবেন। যোগ্য ভোটারের একটি নামও যেন বাদ না পড়ে। শেষে সংগঠনের প্রতি কঠোর বার্তা, এটা যুদ্ধের সময়, 1 মিনিট স্থিতিশীল হলেই বিরোধীরা আক্রমণ করবে, তাই কোনো ঢিলেমি নয়। হাই নিউজ নেটওয়ার্ক। 20 লক্ষ টাকার কম গৃহঋণ খেলাপ হলে আর বাড়ি বা জমি বাজেয়াপ্ত করে টাকা আদায় করতে পারবে না ঋণদানকারী আর্থিক সংস্থা। এমনই গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট। আদালতের স্পষ্ট মন্তব্য, এই সীমার নিচে থাকা ঋণে সারফেসি আইন প্রয়োগ করা বেআইনি। 20 লক্ষ টাকার কম গৃহঋণ খেলাপ হলে আর বাড়ি বা জমি বাজেয়াপ্ত করে টাকা আদায় করতে পারবে না ঋণদানকারী আর্থিক সংস্থা। এমনই গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট। আদালতের স্পষ্ট মন্তব্য, এই সীমার নিচে থাকা ঋণে সারফেসি আইন প্রয়োগ করা বেআইনি। সংশ্লিষ্ট সংস্থাকে টাকা আদায়ের জন্য আদালতেরই দ্বারস্থ হতে হবে। মামলার সূত্রে জানা গিয়েছে, 2023 সালের সেপ্টেম্বর মাসে গোলাম সাবির 13 লক্ষ টাকা গৃহঋণ নেন এই হাউজিং ফাইন্যান্স কোম্পানি থেকে। প্রথম কয়েক মাস কিস্তি নিয়মিত জমা পড়লেও তা বন্ধ হয়ে যায়। এরপরই সারফেসি আইন মেনে সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু করে সংস্থা। এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সাবির। তার আইনজীবীদের যুক্তি, 2020 ও 2021 সালে কেন্দ্র ও আরবিআইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যাংক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ এনবিএফসি 20 লক্ষ টাকার কম ঋণে এমন কঠোর পদক্ষেপ করতে পারে না। সংস্থার তরফে পাল্টা সওয়াল, এইচএফসি আসলে এনবিএফসি নয়, ফলে ওই নিয়ম প্রযোজ্য হওয়ার কথাও নয়, কিন্তু আদালত তা মানেনি। বিচারপতি স্পষ্ট করেন, 2019 সালে আরবিআই জানিয়েছে সব হাউজিং ফাইন্যান্স কোম্পানি কার্যত এনবিএফসির আওতাভুক্ত, ফলে একই নিয়ম তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। হাইকোর্টের নির্দেশ, সারফেসি আইন মেনে জোর করে সম্পত্তি বাজেয়াপ্ত বা নিলাম নয়, ঋণের টাকা আদায় করতে হলে মামলা করতেই হবে আদালতে। হাই নিউজ নেটওয়ার্ক। বড়দিন ও বর্ষবরণ উদযাপনে দীঘায় ভিড় পর্যটকদের। তাদের নিরাপত্তায় নতুন পরিষেবা চালু করল কাঁথি পুলিশ। এবার থেকে হোয়াটসঅ্যাপেই জানানো যাবে অভিযোগ, শ্লীলতাহানি, কটূক্তি, হোটেলের অতিরিক্ত ভাড়া বা অন্য যে কোনো বিষয়ে অভিযোগ জানাতে আর ছুটতে হবে না থানায়। বড়দিন ও বর্ষবরণ উদযাপনে দীঘায় ভিড় পর্যটকদের। তাদের নিরাপত্তায় নতুন পরিষেবা চালু করল কাঁথি পুলিশ। এবার থেকে হোয়াটসঅ্যাপে জানানো যাবে অভিযোগ, শ্লীলতাহানি, কটূক্তি, হোটেলের অতিরিক্ত ভাড়া বা অন্য যে কোনো বিষয়ে অভিযোগ জানাতে ছুটতে হবে না আর থানায়। 7047989800 নম্বরে হোয়াটসঅ্যাপ মারফত অভিযোগ জানালে ব্যবস্থা নেবে পুলিশ। শুক্রবার দীঘার জগন্নাথ মন্দির পুলিশ ফাঁড়িতে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন কাঁথির দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। উপস্থিত ছিলেন কাঁথির এসডিপিও দিবাকর দাস, ডিএসপি ডি&টি আবিনুর হোসেন। এদিন থেকেই দীঘা, মন্দারমণির পাশাপাশি শঙ্করপুর, তাজপুর সহ কাঁথি মহকুমার উপকূলীয় পর্যটন কেন্দ্রে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া ব্যানার লাগানোর জন্য উদ্যোগী হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। এতদিন বাংলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরে বেড়াতে গিয়ে কোনো অসুবিধার মুখে পড়লে স্থানীয় থানায় হাজির হয়ে অভিযোগ জানাতে হতো। এবার থেকে জেলা পুলিশের উদ্যোগে চালু করা হলো হোয়াটসঅ্যাপ নম্বর। সেই হোয়াটসঅ্যাপ নম্বরেই জানানো যাবে অতিরিক্ত হোটেল ভাড়া, কটূক্তির শিকার যে কোনো অভিযোগ। জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে বলেন, আমরা পরিবার নিয়ে কোথাও ঘুরতে গেলে না চাইতেও অনেক সময় বিভিন্ন অসুবিধার মুখে পড়তে হয়, তখন অভিযোগ জানানোর জায়গা খুঁজে পাওয়া যায় না। তাই দীঘা, মন্দারমণি সহ পর্যটন কেন্দ্রে আসা পর্যটকরা কোনো সমস্যায় পড়লে দ্রুত অভিযোগ জানাতে পারে। তার জন্য হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ জানানোর ব্যবস্থা নেওয়া হলো। পিছনে যে ফ্লেক্সগুলো আপনারা দেখছেন এগুলো লিফলেট ফর্মে মাঝারি সাইজের ফ্লেক্স এবং 8 ফিট বাই 10 ফিট, মানে যেগুলো যথেষ্ট বড়,
সেই বড় ফ্লেক্সগুলো আমরা একদম যেগুলো খুব স্ট্র্যাটেজিক্যালি হাই ফুটফল ভ্যান্টেজ পয়েন্ট সেখানে আমরা ওগুলো টাঙাচ্ছি। তার সঙ্গে এই লিফলেটগুলো যতটা বেশি সংখ্যক যেগুলো ইম্পর্টেন্ট বিচেস, রিসর্টস, হোটেলস, বাস স্ট্যান্ড সেখানে এগুলো থাকবে ইন গ্যালোর, এবং লিফলেটগুলো আমরা চেষ্টা করব বিভিন্ন যে ধরনের যে ভেহিকেলগুলো অপারেশনাল থাকে এখানে তাদের উপরে পেস্ট করার, তো সো দ্যাট কি আমরা উই ক্যান রিচ আউট টু এভরিওয়ান। আর তার সঙ্গে আপনাদেরও হেল্প চাইছি, এটাই মূলত আমাদের লক্ষ্য আছে। কত সংখ্যক ব্যানার লাগবে? এখন যেগুলো 10টা মতো আমরা স্ট্র্যাটেজিক্যালি যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেখানে আমরা বড় ব্যানারগুলো লাগাচ্ছি। এগুলো তো সংখ্যায় 200-250 ক্রস করে যাবে, যেগুলো মাঝারি সাইজ, এবং 1,500-2,000 মতো লিফলেট বা আরও অনেক বেশি সংখ্যায় হয়তো আমরা করব। অলরেডি এই প্রসেসটা চলছে। থ্যাংক ইউ। তবে কেউ যদি ভুয়ো অভিযোগ করে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন পুলিশ সুপার। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশে হিন্দু যুবককে পিটিয়ে খুন, তারই প্রতিবাদে শিলিগুড়িতে বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করল হোটেল মালিকরা। ওপার বাংলায় হিন্দুদের উপর নির্যাতন, মালদার পর শিলিগুড়িতে বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করল হোটেল মালিকরা। পুরনো ভিসায় যারা এখনও ভারতে রয়েছেন বা নতুন করে আসছেন তাদের শিলিগুড়ির হোটেলগুলিতে থাকার উপর কার্যত নিষেধাজ্ঞা জারি করেছে শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। উত্তপ্ত বাংলাদেশি ভারত বিরোধী সুর সপ্তমে। হাসিনা সরকারের পতনের পর থেকে ওপার বাংলায় হিন্দুদের উপর নির্যাতন চরমে উঠেছে। হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশি নেতারা লাগাতার ভারতের 7 সিস্টার এবং চিকেন স্নেক নিয়ে উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন। দেশের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে বিচ্ছিন্ন করার কথাও বলা হচ্ছে। দিনের পর দিন পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশিদের জন্য হোটেলের দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠন। জানা গিয়েছে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 25 থেকে 30 হাজার নাগরিক চিকিৎসা ও পড়াশোনার উদ্দেশ্যে শিলিগুড়ি করিডর দিয়ে ভারতে আসেন। তাদের বড় অংশ শিলিগুড়িকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করেন, কিন্তু তাদের হোটেলে থাকতে দিতে নারাজ শিলিগুড়ির হোটেল কর্তৃপক্ষ। এই ধরনের চোখ রাঙানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জাতীয় স্বার্থ ও দেশের নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য, শিলিগুড়ির আগে একই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা মালদার হোটেল ব্যবসায়ীরা। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু নিধনের প্রতিবাদে শহরের সমস্ত হোটেল মালিক ঐক্যমতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন। তারা জানান, হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর বাংলাদেশে অত্যাচার চলছে, হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। তারই প্রতিবাদে এপারের হোটেল ব্যবসায়ীদের সিদ্ধান্ত, ওপার বাংলার কোনো নাগরিককে হোটেলে রুম দেওয়া হবে না। হাই নিউজ নেটওয়ার্ক। শীতের সময় কুয়াশার কারণে দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল ব্যাহত। অনেক ট্রেন নির্ধারিত সময়ের থেকে দেরিতেই চলছে। ট্রেন দেরিতে চলার কারণে যদি আপনি ট্রেনে না যেতে পারেন, সেক্ষেত্রে ফেরত পেতে পারেন টিকিটের পুরো টাকা। শীত পড়তেই কুয়াশার কারণে দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক ট্রেন নির্ধারিত সময়ের 4 থেকে 5 ঘন্টা, আবার কোথাও 10 থেকে 12 ঘন্টা দেরিতে চলছে, যার ফলে বহু যাত্রী সময় মতো গন্তব্যে পৌঁছতে পারছেন না। পরীক্ষা, অনুষ্ঠান বা জরুরি কাজে যেতে সমস্যায় পড়তে হচ্ছে বহু যাত্রীকে। এমন পরিস্থিতিতে ট্রেনে না উঠলে কি টিকিটের পুরো টাকা ফেরত পাওয়া যায়? ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী তার উত্তর কি, জেনে নিন। ট্রেন কত দেরি হলে টাকা ফেরত পাবেন? রেলের নিয়ম অনুযায়ী যদি আপনার ট্রেন বোর্ডিং স্টেশনে নির্ধারিত সময়ের 3 ঘন্টা বা তার বেশি দেরিতে আসে, তাহলে আপনি পুরো টিকিটের টাকা ফেরত পেতে পারেন। তবে তার কিছু শর্ত রয়েছে। শর্তগুলি হল, আপনার বোর্ডিং স্টেশনে ট্রেনটি কমপক্ষে 3 ঘন্টা দেরিতে এসেছে, আপনি সেই ট্রেনে ভ্রমণ করেননি, ট্রেন ছাড়ার আগে বা চার্ট তৈরির আগে টিটিআর ফাইল করেছেন। এই ক্ষেত্রে টিকিটের 100% টাকা ফেরত পাওয়া যায়। এই নিয়ম সাধারণ টিকিট, তৎকাল টিকিট এবং প্রিমিয়াম তৎকাল টিকিটের ক্ষেত্রেও প্রযোজ্য।
এরপর জানা যাক কখন টাকা ফেরত পাওয়া যাবে না। ট্রেন খুব দেরি হলেও যদি আপনি উঠে পড়েন, সময় মতো টিডিআর জমা না দিলে, ট্রেন যদি 3 ঘন্টার কম দেরিতে চলে, এই পরিস্থিতিতে রিফান্ড মিলবে না। আইআরসিটিসিতে অনলাইন টিকিট হলে কি করবেন? আপনি যদি অনলাইনে আইআরসিটিসি থেকে টিকিট কেটে থাকেন, তাহলে আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপটি খুলুন। মাই বুকিংসে যাবেন, সংশ্লিষ্ট টিকিট নির্বাচন করবেন, ফাইল টিডিআর অপশনে ক্লিক করুন। কারণ হিসেবে ট্রেন ডিলেইড মোর দ্যান 3 আওয়ার্স সাবমিট করুন। খেয়াল রাখতে হবে ট্রেন ছাড়ার আগে বা চার্ট তৈরির আগেই টিডিআর করতে হবে। কাউন্টার থেকে কেনা টিকিটে রিফান্ড কিভাবে পাবেন? যদি টিকিট রেলওয়ে কাউন্টার থেকে কাটা হয়, তাহলে ট্রেনের নির্ধারিত ছাড়ার সময়ের আগে একই স্টেশনের পিআরএস কাউন্টারে যেতে হবে। এরপর টিকিট জমা দিয়ে ট্রেন দেরির কারণ জানাতে হবে। ট্রেন 3 ঘন্টার বেশি দেরি হলে পুরো টাকা ফেরত দেওয়া হয়। টিডিআর জমা দেওয়ার পর সাধারণত 5 থেকে 7 কার্যদিবসের মধ্যেই টাকা ফেরত চলে আসে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক নিরপেক্ষ।